ক্লাস 11 ইতিহাসের ফার্স্ট সেমিস্টারের যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসের যে ইউনিট টু হলো এম্পায়ার অর্থাৎ সাম্রাজ্য। আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এই ইউনিট টু অর্থাৎ এম্পায়ার্স থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো তোমাদের সামনে নিয়ে এসেছি। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, আমরা প্রথমেই জেনে নিই এই ইউনিট টু অর্থাৎ এম্পায়ার্স থেকে তোমাদের পরীক্ষায় মোট 15 নম্বর আসবে, অর্থাৎ 15 নম্বরের এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসবে ইউনিট টু থেকে। এবারে আসি যে এই এমসিকিউ বলতে কি বোঝানো হয়। দেখো, সাধারণত যে 4টি অপশনের মধ্যে যে একটি অপশন সঠিক, মানে এমসিকিউ এর বিভিন্ন ভ্যারাইটি তোমাদের থাকছে। কি কি? যেমন বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও, সত্য মিথ্যা, পাশাপাশি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্য স্থান পূরণ, এরকম ভাবে কিন্তু তোমাদের এমসিকিউ গুলো আসবে। ওকে, তাই তোমাকে এমন ভাবেই পড়তে লাগবে যাতে যে কোনো রকম প্রশ্ন আসুক না কেন তুমি সমস্ত প্রশ্নের উত্তরই যাতে করে আসতে পারো। আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা তোমাদের সামনে এমন ভাবে উপস্থাপন করছি যাতে যে কোনো রকম প্রশ্ন আসুক না কেন তুমি সমস্ত রকম প্রশ্নের উত্তরই কিন্তু করে আসতে পারবে। তাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এই 15 নম্বর যদি তুমি হাতের মুঠোয় পেতে চাও। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকম নিত্য নতুন এরকম নোটস, টিপস, ট্রিক্স, সাজেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখো। তো দেখো, প্রথমে আমরা আসি ইউনিট টু এ কি রয়েছে। দেখো, ইউনিট টু এ মূলত 3টি মহাদেশ জুড়ে যে সাম্রাজ্য ছিল, অর্থাৎ 1300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যে 3টি মহাদেশের জুড়ে যে সাম্রাজ্য ছিল, যে সাম্রাজ্যের সূচনা বা সাম্রাজ্যের পরিচয়। ওকে, দেখো এবার কি এই সাম্রাজ্য যুগের কি কি পরিচয়, মূলত এখানে ইউনিট টু এ কিন্তু রোমান সাম্রাজ্যকে নিয়েই বিবৃত হয়েছে, অর্থাৎ রোমান সাম্রাজ্যের সম্পূর্ণ বিষয়বস্তু নিয়ে। দেখো, রোমান সাম্রাজ্যের গতিশীলতা, পাশাপাশি কি উপমহাদেশীয় সাম্রাজ্যগুলির সাথে রোমান সাম্রাজ্যের কি যোগাযোগের ছিল, তারপর হচ্ছে অর্থনীতিতে রোমান অর্থনীতির দাসের গুরুত্ব কোথায়, পাশাপাশি কি সাংস্কৃতিক রূপান্তর এবং দাস অর্থনীতির প্রভাব, অর্থাৎ সম্পূর্ণ রকম ভাবে যে রোমান সাম্রাজ্য, সেই রোমান সাম্রাজ্যকে নিয়েই এই যে ইউনিট টু বিবৃত হয়েছে। ওকে, তো দেখো এখানে আমরা ইংলিশও রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো, এরপরে আমরা আসি এম্পায়ার। ফার্স্ট আমরা জানি অধ্যায়টির নাম হচ্ছে এম্পায়ার। এই এম্পায়ার শব্দটা কোথা থেকে এসেছে মনে রাখবে, লাতিন শব্দ ইম্পেরিয়াম থেকে, যার অর্থ পাওয়ার বা শক্তি, অথরিটি বা কর্তৃত্ব। ওকে, তাহলে 1 নাম্বার এমসিকিউ কিন্তু আমাদের হয়ে গেল, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই এমসিকিউটি। এরপরে দেখো আমরা নেক্সট কোশ্চেনে আসি। সাম্রাজ্য শব্দের অর্থ কি? বিস্তৃত রাজ্য। প্রথম দাস প্রথার উল্লেখ করা হয় কোথায়? হামুরাবির আইন সংহিতায়। রোমান নাগরিকদের মনোরঞ্জনের অন্যতম উপায় কি? গ্ল্যাডিয়েটরের লড়াই দেখা। দেখো, এরপরে কোশ্চেন আসতে পারে যে গ্ল্যাডিয়েটরের লড়াই কি, অর্থাৎ রোমে যারা ক্রীতদাস ছিল সেই ক্রীতদাসদের কি করা হতো? ক্ষুধার্ত হিংস্র পশুদের সঙ্গে লড়াই করতে হতো, সেই লড়াইটাকে বলা হয় গ্ল্যাডিয়েটরের লড়াই। দেখো, আমরা খুব সুন্দরভাবে লিখেছি, দর্শকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে ক্ষুধার্ত হিংস্র পশুর সঙ্গে লড়াইকে বলা হয় গ্ল্যাডিয়েটরের লড়াই। এবারে নেক্সট কোশ্চেন, গ্ল্যাডিয়েটর এই কথাটার অর্থ কি? মনে রাখবে, তরবারধারী পুরুষ। ওকে, নেক্সট কোশ্চেন, এরিনা কি? দেখো, তৎপ্রসঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এরিনাটা কি? গ্ল্যাডিয়েটরের লড়াইয়ের এলাকাটি, অর্থাৎ যতটুকু এলাকার মধ্যে যে গ্ল্যাডিয়েটর লড়াইটা হতো সেটাকে আমরা বলি এরিনা। ওকে, নেক্সট, রোমে মুক্তিপ্রাপ্ত হবে ক্রীতদাসকে কি বলা হয়? উত্তর, লিবার্টাস। নেক্সট কোশ্চেন, পৃথিবীর সর্বপ্রথম দাস বাজার কোথায় গড়ে ওঠে? উত্তর হচ্ছে কিওসে, রোমের কিওসে। নেক্সট, ম্যানিমিসিও কাদের বলা হয়? পালিয়ে যাওয়া ক্রীতদাসদের বলা হতো ম্যানিমিসিও। এবারে দেখো, এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পালিয়ে যাওয়া দাসদের কপালে এফ চিহ্ন আঁকা হতো। এফ চিহ্ন দ্বারা কি বোঝায়? যে ফিউজিটিভাসটা কি একটু জেনে নাও। কোনো ক্রীতদাস যদি পালিয়ে যাওয়ার পরে যদি সেই ক্রীতদাস ধরা পড়ে যায়, তাহলে কি সেই ক্রীতদাসের উপর এফ চিহ্ন দেওয়া হয়। কেন কি? কারণ সেই ক্রীতদাসকে ফিউজিটিভাস বলে উল্লেখ করা হয়, অর্থাৎ ফিউজিটিভাস মানে হচ্ছে পালানো। ফিউজিটিভাস শব্দটির অর্থই হচ্ছে পালানো। তার মানে কোনো ক্রীতদাস পালিয়ে গেছে, তারপর সে ধরা পড়েছে, এই জন্য তার কপালের উপর এফ দেওয়া হয়, অর্থাৎ এফ মানেই হচ্ছে ফিউজিটিভাস শব্দের অর্থই হলো কি? পালানো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোন চিহ্ন আঁকা হয়? এফ চিহ্ন, ইংরেজি। ওকে, নেক্সট, জন্মসূত্রে যারা ক্রীতদাসে পরিণত হয় তাদের কি বলা? তাদের বলা ভার্নি। নেক্সট কোশ্চেন, প্যাট্রিশিয়ান ও প্লাভিয়ান নামে কারা পরিচিত? দেখো, প্যাট্রিশিয়ান আর প্লাভিয়ান নামে কারা পরিচিত? রোমের সাধারণ মানুষরা। দেখো, রোমের সাধারণ মানুষরা প্লেবিয়ান নামে পরিচিত, মূলত দরিদ্র কৃষক শ্রেণী, তারপর হচ্ছে সৈনিক, ব্যবসায়ী, এরা হচ্ছে রোমের প্লাভিয়ান। আর প্যাট্রিশিয়ান কারা? অভিজাত শ্রেণী, অর্থাৎ ধনী ও সম্ভ্রান্ত পরিবার। যারা হচ্ছে সমাজে উচ্চবিত্ত ছিল তারা মূলত ছিল প্যাট্রিশিয়ানদের মধ্যে, অর্থাৎ অভিজাত শ্রেণী, ধনী, সম্ভ্রান্ত। আর যারা দরিদ্র কৃষক, সৈনিক, ব্যবসায়ী, মধ্যবিত্ত শ্রেণী ছিল তারা হচ্ছে প্লেবিয়ান নামে পরিচিত। ওকে, নেক্সট দেখো, রোমের দাস বিদ্রোহের কে নেতৃত্ব দেন? উত্তর হচ্ছে স্পার্টাকাস। নেক্সট, প্রাচীন রোমের অর্থনীতির প্রধানত কি ছিল? উত্তর হচ্ছে দাস ব্যবস্থা। পরবর্তী প্রশ্ন, কোন উৎসবে প্রভু কৃতদাস এবং কৃতদাস প্রভুতে পরিণত হয়? হচ্ছে সতুরনালিয়া উৎসব। মনে রাখবে, সতুরনালিয়া উৎসব কি? এই উৎসবে কি হয়? কোন প্রভু কৃতদাস এবং কৃতদাস প্রভুতে পরিণত হয়। ওকে, নেক্সট, পৃথিবীর ইতিহাসে
এক দীর্ঘকালীন ও সর্ববৃহৎ সাম্রাজ্য কোনটি? রোমান সাম্রাজ্য। আমরা কিন্তু ইতিমধ্যে রোমান সাম্রাজ্য বিস্তারিতভাবে আলোচনা করছি। যদি তুমি ভিডিওটি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নাও। ইউনিট 2 থেকে কিন্তু আমরা অলরেডি তোমাদের যে গুরুত্বপূর্ণ ক্লাস সেটা আমরা প্রোভাইড করেছি, পাশাপাশি যে প্রথম চ্যাপ্টার বা প্রথম ইউনিট থেকে আমরা কিন্তু সম্পূর্ণ ক্লাস কমপ্লিট করেছি। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। এমসিকিউ সমস্ত কিছু আমরা সাজেশন তোমাদের প্রোভাইড করেছি। ওকে, নেক্সট দেখে নাও। কৃতদাসদের শ্রমের ভিত্তিতে গড়ে ওঠা অর্থনীতিকে কি বলে? দাস অর্থনীতি। সহজ কোশ্চেন। প্রথম দাস বিদ্রোহ কোথায় ঘটে? উত্তর সিসিলিতে। নেক্সট কোশ্চেন। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে কবে? উত্তর 476 খ্রিস্টাব্দে। এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী কি? রোম। নেক্সট কোশ্চেন। রোম কোন নদীর তীরে অবস্থিত? উত্তর টাইবার নদী। দেখো রোমান সাম্রাজ্য এত বিশাল ছিল যে এই রোমান সাম্রাজ্য দুটি খণ্ডে বিভক্ত ছিল, একটি পশ্চিম রোমান সাম্রাজ্য আর একটি পূর্ব রোমান সাম্রাজ্য। এই পশ্চিম রোমান সাম্রাজ্য 476 খ্রিস্টাব্দে পতন ঘটে, ঠিক এর রাজধানী ছিল রোম। একই রকম ভাবে পূর্ব যে রোমান সাম্রাজ্য ছিল এর রাজধানী ছিল বাইজান্টিয়াম বা হচ্ছে যার আরেকটা নাম কনস্টান্টিনোপল। আর এই পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটে কবে? মনে রাখবে 1453 খ্রিস্টাব্দে। ওকে, আমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলসলি তোমাদের সামনে এমসিকিউ গুলো নিয়ে এসেছি, তাই সমস্ত রকম প্রশ্নের উত্তরই কিন্তু তোমার কভার হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন। প্রাচীন রোমের সব থেকে বড় অ্যাম্পি থিয়েটারের নাম কি? উত্তর কলোসিয়াম। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, অ্যাম্পি থিয়েটার কি? নেক্সট কোশ্চেন এটাই হবে। দেখো রোমের উন্মুক্ত সুবিশাল স্টেডিয়ামকে অ্যাম্পি থিয়েটার বলা হয়। যেমন আমরা দেখি যে কোনো স্টেডিয়ামে যেমন ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, ঠিক একই রকম হবে রোমের যে উন্মুক্ত সুবিশাল স্টেডিয়াম ছিল সেগুলোকে বলা হতো অ্যাম্পি থিয়েটার। নেক্সট, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে কোথায় বড় একটি ক্রীতদাস বাজার ছিল? উত্তর মনে রাখবে ড্যালোস। নেক্সট কোশ্চেন। খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমান সম্রাট কে ছিলেন? রোমুলাস। ওকে, রোমুলাস। শাশ্বতী নগরী নামে কে পরিচিত? উত্তর রোম। ওকে, শাশ্বতী নগরী। নেক্সট, রোম নগরী কে কবে প্রতিষ্ঠা করেন? তো রোমুলাস 753 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট কোশ্চেন। অ্যাসুডি নামে কারা পরিচিত? দেখো অ্যাসুডি নামে কারা পরিচিত ছিল? রোমে যারা সাধারণ নাগরিক থেকে সামরিক বাহিনীতে সৈন্যতে নিয়োগ করা হতো, অর্থাৎ যারা সাধারণ মানুষ ছিল তারা যখন কোনো সামরিক বাহিনীতে চলে যেত, যুদ্ধক্ষেত্রে চলে যেত, সৈন্য হিসেবে নিয়োগ করতো, তখন তাদের বলা হতো অ্যাসুডি। ওকে, নেক্সট। সিনেট কি? রোমের আইনসভার নাম হলো সিনেট। পরবর্তী প্রশ্ন, যে প্রাচীন প্রজাতান্ত্রিক রোমের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেন কারা? মনে রাখবে সেনেট। ওকে, দুটো কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ। নেক্সট, ডায়োডোয়াসের গুরুত্বপূর্ণ 3টি ক্রীতদাস বিদ্রোহ উল্লেখ করেছে। দেখো রোমান সাম্রাজ্যে মনে করা হয় মোট 3টি ক্রীতদাস বিদ্রোহ হয়েছে। ডায়োডোয়াসও উল্লেখ করেছেন কি কি? ডায়োডোয়াস এই প্রসঙ্গে উল্লেখ করেছেন যে রোমান সাম্রাজ্যে তিনটি ক্রীতদাস বিদ্রোহ করেছে। একটি কি? প্রথম ক্রীতদাস বিদ্রোহ কবে? 135 থেকে 132 খ্রিস্টপূর্বাব্দে। দ্বিতীয় ক্রীতদাস বিদ্রোহ 104 থেকে 100। তৃতীয় ক্রীতদাস বিদ্রোহ 73 থেকে 71 খ্রিস্টপূর্বাব্দে। দেখো সর্বপ্রথম এখানে কিন্তু একটি প্রশ্ন হয় যে প্রথম ক্রীতদাস বিদ্রোহ কবে ঘটে? মনে রাখবে 135 থেকে 132 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট, ফ্যাটিয়াল কাদের বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট, বৈদেশিক যুদ্ধ নির্ধারণকারী সদস্যদের, অর্থাৎ বৈদেশের কোনো শত্রুর সাথে যখন যুদ্ধ হবে সেই যুদ্ধ নির্ধারণকারী সদস্যদেরই বলা হতো কি? ফ্যাটিয়াল। নেক্সট, মেপালিয়া কি? পশু পালনকারীদের উনুনের আকৃতির মতো কুড়েঘরগুলিকে বলা হয় কি? মেপালি। অর্থাৎ যারা পশু পালন করতো সেই পশু পালনকারীদের যে উনুনের আকৃতির মতো যে কুড়েঘর গুলো দেখা ছিল, সেই যে কুড়েঘর গুলো ছিল সেই কুড়েঘর গুলাকে বলা হতো কি? বলা হতো মেপোলিয়া। ওকে, মেপালিয়া। নেক্সট, প্যারিয়ত শব্দের অর্থ কি? নিকটতম প্রতিবেশী। নেক্সট কোশ্চেন। হ্যালদদের প্রধান জীবিকা কি? উত্তর কৃষিকাজ। নেক্সট, কোন সম্রাট গলদের যুদ্ধবন্দী করে দাসে পরিণত করেন? উত্তর জুলিয়াস সিজার। পরবর্তী প্রশ্ন, রোমে রাজতন্ত্রকে প্রতিষ্ঠা করেন? উত্তর অগাস্টাস সিজার। নেক্সট কোশ্চেন। ডেনেরিয়াস কি? রোমের রৌপ্য যে মুদ্রার প্রচলন ছিল সেই রূপার মুদ্রা বা রৌপ্য মুদ্রাগুলোকে বলা হতো ডেনেরিয়াস। নেক্সট, রোম এবং গলদের যুদ্ধ কবে হয়? উত্তর 390 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, নেক্সট কোশ্চেন। সাসানিয়া রাজবংশের আবির্ভাব ঘটে কবে? কোথায়? উত্তর ইরানে 225 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট কোশ্চেন। প্রাচীন রোমান সাম্রাজ্যের একজন ঐতিহাসিকের নাম লেখো। উত্তর ট্যাসিটাস। মোস্ট ইম্পর্টেন্ট। রোমের বৃহত্তম দর্শক গ্যালারির নির্মাণ করেছেন কে? উত্তর লুসিয়াস টারকুইন। ওকে, পরবর্তী প্রশ্ন। রোমে কৃতদাসরা আসতো কোথা থেকে? উত্তর যুদ্ধবন্দী, অর্থাৎ যুদ্ধবন্দীরাই মূলত রোমের কৃতদাস হয়ে যেত বা কৃতদাসে পরিণত হতো। নেক্সট, কোন কৃতদাস তার প্রভুর প্রাণ রক্ষা করলে পুরস্কার হিসেবে কি পেত? অর্থাৎ কোন কৃতদাস যদি সে প্রভুর প্রাণ রক্ষা করতো, আমরা জানি যে যুদ্ধ থেকে যারা বন্দী হতো তারা কৃতদাসে পরিণত হতো, কিন্তু কোনো কৃতদাস যদি তার প্রভুর প্রাণ রক্ষা করে তাহলে সে পুরস্কার হিসেবে সেই দাসত্ব থেকে মুক্তি পেত। ওকে, নেক্সট কোশ্চেন। কোন প্রাচীন সভ্যতায় দাস প্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া গেছে? উত্তর হচ্ছে মিশর। নেক্সট, রোম এবং ইরান এই দুই দেশের সাম্রাজ্যকে পৃথক করেছে কোন নদীটি? উত্তর ইউফ্রেটিস নদী। ওকে, নেক্সট কোশ্চেন। রোমান সভ্যতার ভিত্তিভূমি ছিল কি? কোন সংস্কৃতি? উত্তর লাতিন। নেক্সট, পোয়েন কি? কার্থেজের আদিবাসীদের ল্যাটিন ভাষায় পোয়েন বলা হয়। সর্বশেষ প্রশ্ন। ডি রিপাবলিক গ্রন্থে রচিত কি? সেসেরো। ওকে,
তো আজকে এই স্পেশাল ভিডিওটিতে আমরা মূলত চূড়ান্ত গুরুত্বপূর্ণ তোমাদের যে এমসিকিউ গুলো আলোচনা করলাম, এছাড়াও তোমাদের বোঝার সুবিধার্থে আমরা কিন্তু মডেল সেট নিয়ে আসবো প্রত্যেকটি চ্যাপ্টার থেকে। অর্থাৎ তোমাদের যে ফার্স্ট সেমিস্টার, সেই ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকটি চ্যাপ্টার বলো বা ইউনিট বলো, সেখান থেকে আমরা মডেল সেট নিয়ে আসবো এবং মক টেস্টও নিয়ে আসবো, যেগুলি তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আপাতত তোমাদের জন্য আমরা এগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে নির্বাচন করেছি। পরবর্তীতে আমরা আরো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। ওকে, আর এই ভিডিওর পিডিএফটি তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে। তার জন্য তোমাকে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করতে লাগবে। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে তুমি অবশ্যই এর পিডিএফটি ডাউনলোড করতে পারবে এবং সঙ্গে সঙ্গে তোমার কাছে একটি পাসওয়ার্ড চাইবে। সেই পাসওয়ার্ডটি কি মনে রাখবে, CKB unit2 @ ওকে, এই পাসওয়ার্ডটি দিলে কিন্তু তুমি এটি অনায়াসে ডাউনলোড করতে পারবে। ওকে, তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।